আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ইতিমধ্যে আপনারা যারা আমার সফর সঙ্গী হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা এখনও আমার সফর সঙ্গী হতে পারেন নাই তারা অনুগ্রহপূর্বক সফর সঙ্গী হতে পারেন। সফর সঙ্গী বলতে আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের কথা আমি বলতেছি। যেহেতু আমার সকল কথা, আমার যুক্তি, আমার অনুভূতি, আমার আবেগ, আমার চেতনা সকল কিছু আমার এই ইউটিউব চ্যানেলে আমি তুলে ধরার চেষ্টা করি বা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। যেহেতু অন্য কোনো প্ল্যাটফর্মে আমার কোনো বিচলন নাই, শুধুমাত্র ইউটিউবেই একটা মাত্র চ্যানেল। তাই অনুগ্রহপূর্বক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য করতে পারেন। আসুন আমরা এই ভিডিওর শিরোনাম অনুযায়ী মূল আলোচনায় যাই। প্রিয় দর্শক, দেখুন, এখন কথা বলতে একটু ভয়টা দূরে সরে গেছে, একটু। কারণ আগে তো কথা বলা যেত না। আগে যদি আপনি দেশের পক্ষে কথা বলেন, আপনি যদি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং সংবিধানের পক্ষে কথা বলতেন, তাহলে এইটা নিশ্চিতভাবে ধরে নেওয়া হতো যে আপনাকে ট্যাগ দেওয়া হবে। হয় আপনাকে আওয়ামী লীগের দোসর বলা হবে, নয়তোবা আপনাকে কালচারাল ফ্যাসিস্ট বলা হতে পারে, নয়তোবা আপনাকে ভারতের দালাল বলা হতে পারে। কিন্তু এখন ভারতের দালাল বলা সেই লোকেরাই গোপনে গোপনে ভারতের দালালি করতেছে, যেটা এখন ধীরে ধীরে বাইরে বের হয়ে আসতেছে। আমি আপনাদেরকে যে তথ্যটি জানাবো এই ভিডিওতে এবং যে তথ্যের পরিপ্রেক্ষিতে আলোচনা করব সেটা হলো, সম্প্রতি জামাত ইসলামের আমির জনাব শফিকুর রহমান তিনি বার্তা সংস্থা রয়টার্সকে একটা সাক্ষাৎকারে তিনি অনেক কথাই বলছেন। তিনি সেখানে আমাদের রাষ্ট্রপতিকে নিয়ে কথা বলছেন যে মোহাম্মদ শাহাবুদ্দিন থাকলে জামাত অস্বস্তি বোধ করবে, এ ধরনের কথা বলছেন। তারপরও এই কথাগুলো তেমন আলোচনায় আসেনি, কিন্তু আলোচনায় যেটা আসছে সেটা হলো যে ভারতের সাথে তার বৈঠক হয়েছিল গত বছরের মাঝামাঝি সময়ে, সেই বিষয়টা ব্যাপকভাবে আলোচনায় আসছে। কারণ আমরা তো দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, চিকেন নেক এইটা করবে সেইটা করবে, সেভেন সিস্টার্স আলাদা করবে, এই ধরনের স্লোগান বক্তব্য তাদেরই মতাদর্শের বা তাদেরই আদর্শের মানুষের মুখ থেকে আমরা শুনছি। জামাতে আমিরের সেই বক্তব্যটা আমি যদি ছোট্ট করে বলি, তিনি ভারতের সাথে বৈঠকের বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সকে যে কথা বলছে সেটা যদি আমি এক লাইনে বলি, তাহলে এরকম হয় যে ভারত আমাকে তাদের সাথে বৈঠকের কথা গোপন রাখতে বলেছে। মানে রয়টার্সকে শফিকুর রহমান জামাতে আমির তিনি বলছেন যে ভারতের সাথে তার যে বৈঠক হয়েছে সেই বৈঠক ভারত নাকি তাকে গোপন রাখতে বলছে। এখন এইটা নিয়ে বাংলাদেশের মিডিয়াতে নিউজ হয়েছে, সংবাদ পরিবেশন হয়েছে, অনেক পত্রিকা নিউজের হেডলাইন করছেন যে জামাতে আমিরের সাথে ভারতের গোপন বৈঠক। এখন এরকম নিউজ কেন করা হলো, এই নিউজ নিয়ে জামাতে আমির তিনিও ক্ষুব্ধ। পাশাপাশি সার্জিস আলম তিনি ব্যাপকভাবে একটা হুঙ্কার ছাড়ছেন। আমি মূলত জামাতে আমির জনাব শফিকুর রহমানের বক্তব্য নিয়ে আমি আলোচনা এখানে করব না, আমি সার্জিস আলমের হুঙ্কারটা নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিই, গত বছর মাঝামাঝি সময়ে জনাব শফিকুর আলম তিনি যখন শফিকুর রহমান জামাতে আমির তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, তখন বিভিন্ন দেশের কূটনীতিকরা তার সাথে দেখা করছেন, তার সুস্থতা কামনা করছেন। ঠিক তেমনই ভারতের কূটনীতিক, একাধিক কূটনীতিক নাকি তার সাথে কথা এবং বৈঠক পর্যন্ত করছেন। এটা কিন্তু জামাতে আমির নিজের মুখে রয়টার্সকে বলছেন। তাহলে এই বিষয়টা এই জন্যে বললাম, এটা মনে রাখবেন যে গত বছর মাঝামাঝি সময়ে তিনি যখন অসুস্থ হন, তাহলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জামাতে আমির সাক্ষাৎ দিয়েছেন ডিসেম্বরের 30 তারিখে, অর্থাৎ 2025 সালের ডিসেম্বরের 30 তারিখে। আর গত বছর, তার মানে ডিসেম্বরে যদি এই কথা বলে, গত বছর মানে 24 সালের মাঝামাঝি সময়, বিষয়টা বোঝার চেষ্টা করুন, এই জন্য আমি এটা বললাম। যাই হোক, সেখানে ওই যে এক কথায় তিনি বলছেন যে ভারত আমাকে তাদের বৈঠকের কথা গোপন রাখতে বলছে। এখন এইটা নিয়ে যখন ওই ধরনের নিউজ হলো, শিরোনাম হলো, হেডলাইন হলো
যে জামাতের সাথে ভারতের গোপন বৈঠক, সেটা নিয়ে সার্জিস আলম হুঙ্কার স্বরূপ একটা তার ফেসবুকে পোস্ট দিচ্ছেন। সেই পোস্টটা আপনাদেরকে একটু পড়ে শোনাবো, এবং তারই নিজস্ব ভেরিফাইড ফেসবুক ওয়ালে দেওয়া পোস্টের পরিপ্রেক্ষিতে ওই পোস্টের কমেন্ট বক্সে তারই অনুসারীরা যে মন্তব্য করছে, সে মন্তব্যের থেকে 2-3টা মন্তব্য আপনাদেরকে শোনাবো। এগুলো শুনলে আমার মনে হয় যে আমার আলোচনা বা বিশ্লেষণ শোনার দরকার নেই, আপনারাই বিশ্লেষণ করে শেষ করে দেবেন, আপনারাই A to Z খুব সহজে আমরা বুঝতে পারবো। আমি প্রথমে সার্জিস আলমের পোস্টটি আপনাদেরকে একটু পড়ে শোনাই। তিনি লিখছেন, জামাত আমিরের সাথে ভারতীয় 2 কূটনৈতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন। জামাত আমির প্রতি উত্তরে বলেন, 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে, এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে। এই তথ্য জামাত আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে। অথচ আমাদের দেশের তথাকথিত দলকানা ব্যক্তি গোষ্ঠী দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউস শিরোনাম করেছে জামাতে আমিরের সাথে ভারতের গোপন বৈঠক। এই হলো আমাদের দেশের মিডিয়ার অবস্থা। এমন অনেক মিডিয়া হাউস আগে এভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সার্ভ করত, এখন আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে নতুন ঠিকানা খোঁজা শুরু করেছে। তার মানে ইঙ্গিতটা কোন দিকে দিচ্ছেন? এখন আমি যদিও বললাম যে এই তাদের মন্তব্যটা পড়লে আপনারা বুঝতে পারবেন, তারপর আমারও ব্যক্তিগত মতামত আপনাদেরকে জানাবো। তার আগে আমি 3জন মানুষের আমি একটু মন্তব্য, মানে সার্জিস আলমের এই পোস্টের পরিপ্রেক্ষিতে মন্তব্য দেশের সাধারণ মানুষের। মোহাম্মদ সাইদুর রহমান শাহিদ নামে একজন লিখছেন, নতুন বছর একটা সুখবর দিয়ে শুরু হলো। সার্জিস আলম বাংলাদেশ জামাতে ইসলামের মুখপাত্র নির্বাচিত হয়, আমরা খুশি। আগামীর মার্কা দাঁড়িপাল্লা মার্কা। মানে সার্জিস আলমের এই বক্তব্য শুনে শাহিদুর রহমান শাহিদের কাছে মনে হয়েছে যে তিনি জামাত ইসলামের মুখপাত্র হিসাবে তিনি কথা বলতেছেন, সেরকম কিন্তু ভাব একটা আছে। আর একটা মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাবো। আহারে, তাতে আপনার কি ভাই? আশরাফুল ইসলাম সিয়াম লিখছেন, আহারে তাতে আপনার কি ভাই? জোট না হলে স্ট্যাটাস অন্যরকমও হতে পারত। এই যে এইখানে আমার কিছু কথা বলতে হয়। এখানে যে বললেন জোট না হলে, অর্থাৎ জামাত ইসলামের সাথে এনসিপি যদি জোট না হতো তাহলে স্ট্যাটাসটা অন্যরকমও হতে পারত। এখন দেখেন, যদি প্রকৃতপক্ষে জামাতে আমিরের বক্তব্য তিনি যে বলছেন, যদি গত বছরের মাঝামাঝি সময় তাদের একটা অনুষ্ঠান বৈঠক হয়, তখন আমরা দেখছি যে বাংলাদেশে ভারত বিদ্বেষী কোন পর্যায়ে পৌঁছে গেছিল। দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, চিকেন নেক এটা করবে সেটা করবে, 7 সিস্টার্স দখল করবে, এই ধরনের বক্তব্য ঘিরে কিন্তু ভারতেও উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এখনও উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজমান ভারতে, বিশেষ করে ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের ঘটনা ঘিরে এখনও উত্তেজনা চলতেছে ভারতে। যখন তার শিষ্যবিন্দুরা, তার ভক্তবিন্দুরা বা তার অনুসারীরা রাজপথে মিছিল করতেছেন, মিটিং করতেছেন, হুঙ্কার দিতেছেন, বক্তব্য করতেছেন যে ভারতের বিরুদ্ধে দিল্লি না ঢাকা স্লোগান দিতেছেন, ঠিক তখন তিনি ভারতের সাথে বৈঠক করলেন। এবং ভারতের, আমি ধরে নিলাম যে সেই কূটনীতিকদের অনুরোধই এতদিন গোপন ছিল, বৈঠকটা তো এতদিন গোপন ছিল। যদি মাঝামাঝি বছরের মাঝামাঝি সময় হয়ে থাকে, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জামাত আমির তিনি সাক্ষাৎকার দিলেন ডিসেম্বরের, অর্থাৎ বছরের শেষে, তাহলে এতদিন বৈঠকটি গোপন ছিল। আচ্ছা, এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি সাক্ষাৎ করছেন, ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিঠি তার হাতে হস্তান্তর করছেন, সেটা নিয়ে মিডিয়াতে প্রচার হইতেছে। তারপরেই আমরা এই কথাগুলো শুনতে পারলাম। তাহলে কি এটাও দাঁড়ালো না যে একটা তারা এখন যাদেরকে বিরোধী শক্তি মনে করতেছে, তাদের সাথে যখন ভারতের সুসম্পর্ক দেখা যাইতেছে, তখন নিজেদের অবস্থান পরিষ্কার করলেন দীর্ঘদিন গোপন রাখা বৈঠকের রেফারেন্সে। বিষয়টা কিন্তু এইভাবেই আসতেছে। এখন আসেন সার্জিস আলমের বিষয়ে। সার্জিস আলমের যদি তিনি আমরা তো জানি তারা ABCD টিম,
তারা জামাতের পারপাস সাফ করে, অথচ নিজেদের দিকে তাকায় না। কিন্তু জামাতে আমিরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মিডিয়ায় এমন কি ভুল করলো আমার নজরে আসতেছে না, কারণ এটা তো গোপন বৈঠকই ছিল। এখন অবশ্য প্রকাশ্য, এখন প্রকাশ করছেন, কিন্তু বৈঠক তো আপনি অনেক দিন আগে করছেন, এতদিন তো গোপন ছিল। তাহলে সাংবাদিক বা পত্রিকাগুলো কি অন্যের মানে দলকানা বা ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ পারপাস সাফ করার মতো কাজ করলো? সেটা আমাদের বুদ্ধিতে আসতেছে না, বিবেক যুক্তিতে আসতেছে না, কিন্তু সার্জিস আলমের আসছে। অথচ সার্জিস আলমদের সেই পূর্বের নীতি তারা যদি বহাল রাখতো, তাদেরকে একটা সময় জামাত ইসলামের ব্যাপক মানে তীব্র সমালোচনা করতে আমরা তাদের দলের বিভিন্ন নেতাদেরকে শুনছি, সেইটাতে যদি তারা বহাল থাকতো তাহলে আজকে তাদের বক্তব্যটা কী হতো? সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যে বাংলাদেশের রাজনীতি যেভাবেই বলুক, ভারতের উপর অনেকখানি নির্ভর করে। পাশাপাশি ভারতের রাজনীতিও বাংলাদেশের উপর অনেকখানি নির্ভর করে। এই জন্য দেখেন 2024 সালের 5ই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তী সময়গুলোতে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, এইটার প্রভাব কিন্তু ভারতের রাজনীতিতে গিয়েও পড়ছে। শুধু রাজনীতিতে না, ভারতের নাগরিকদেরও উপরে গিয়েও পড়ছে। ঠিক তেমনি ভারতে যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটে, বাংলাদেশের রাজনীতিতেও তার প্রভাব কিন্তু পড়বে। অতএব যেভাবেই বক্তব্য দিক, যেভাবেই ভারত বিদ্বেষিতা দেখায়, পরিশেষে একে অপরের সাথে কিন্তু সম্পৃক্ত। একে অপরকে ছাড়া না, প্রতিবেশী ছাড়া। তাহলে আপনাকে এক ঘরে হয়ে থাকতে হবে, আপনাকে একা চলতে হবে। একা চলতে মানুষ সামাজিক জীব। আমরা দেশ হিসাবে যদি বিবেচনা করি, যদি একটা দেশ তারা চিন্তা ভাবনা করে বা যুক্তি উপস্থাপন করে যে তারা একা চলবে, তাহলে তাদের পথ চলা যে কতটুকু কঠিন কষ্টকর হবে, সেটা যারা চলতে চায় বা চলতে চাচ্ছে বা অতীতে যদি কেউ চলে থাকেন তারাই ভালো বলতে পারবেন। কিন্তু আমরা যতটুকু বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বুঝতেছি, একা চলা সম্ভব না। সবার সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে চলতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলকে স্পেস দিতে হবে, এটাই বাস্তবতা। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয়, অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।